প্রিয় দর্শক, প্রতিবারের মতো নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি তাপস আছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পটি আমার একজন সাবস্ক্রাইবার আমার কাছে পাঠিয়েছেন গল্পটি পাঠ করার জন্য। সে যেভাবে লিখেছেন সেইভাবে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। প্রিয় তাপসদা, আমি তামান্না, রংপুরের একটি ছোট্ট গ্রামে থাকি। ভয়ানকের এবং আপনার কণ্ঠের আমি একজন ভক্ত। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা আপনার কাছে পাঠালাম। যদি সিলেক্ট হয়ে থাকি তাহলে অবশ্যই পাঠ করবেন প্লিজ। আমাদের গ্রামের পাশ ঘেঁষি নদী। রাতে সেখানে যেতেন মাছ ধরতে। আমার বয়স তখন অল্প। একদিন আমি বায়না ধরে বসি, আমিও মাছ ধরতে যাব দাদার সাথে। কিন্তু দাদা কোনোভাবেই নিতে রাজি হলেন না আমাকে। এদিকে আমি চেপেই বসলাম, যাবই যাব। তবুও দাদা রাজি হলেন না। তাই সেদিন চিন্তা করলাম দাদার পিছু পিছু লুকিয়ে যাব মাছ ধরতে। দাদা পাশের রুমেই থাকেন। আমি অধীর আগ্রহে না ঘুমিয়ে ঘামটি মেরে শুয়ে আছি, দাদা কখন ঘরের কপাট খুলবে। হঠাৎ কপাট খোলার আওয়াজ পেলাম। আমি এবার নড়ে চড়ে বসলাম। বুঝতে পারলাম দাদা মাছ ধরতে নদীতে যাবেন। তাই ধীর পায়ে আমিও ঘরের কপাট আস্তে করে খুলে লক্ষ্য করলাম দাদা বাড়ি থেকে বের হচ্ছেন। আমিও এবার দাদারই পিছু নিলাম। কিন্তু অবাক হলাম এটা দেখে, দাদা নদীর দিকে না এগিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছে। বাড়ির পাশের জঙ্গলটাকে বলে ময়রা জঙ্গল। কেন এর নামকরণ করা হয়েছে জানা নেই, তবে এ জঙ্গলের কুল কিনারা নেই। কোথায় তার সমাপ্তি সেটা যেন কেউ বলতে পারে না। ভাবতে লাগলাম দাদা কি ভুল করে জঙ্গলের দিকে এগোচ্ছেন? আমি কি তাকে পিছু ডাকবো? পরক্ষণই আবার ভাবতে লাগলাম দাদাকে ডাকলে যদি দাদা রেগে গিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসেন, তাহলে তো আমি মাছ ধরা দেখতে পারবো না। বয়স অল্প, তাই বুঝও ছিল অল্প। কিছুটা ভয়ও লাগছিল আমার। উত্তরের ঠান্ডা বাতাস ধেয়ে আসছিল। শরীরে সে বাতাস লেগে মাঝে মাঝে কাঁটা দিয়ে উঠছে। গরমের দিনেও শীতের আবেশ পাচ্ছিলাম। এদিকে দাদা জঙ্গলের ভেতর দিকে যেতে লাগলো। আমার কিছুটা ভয়ও লাগছিল, তবুও দাদা আছেন এই সাহসে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। দাদা জঙ্গলের একটু সামনে এগোতেই লক্ষ্য করলাম একটা কালো কুচকুচে নাম না জানা পাখি এসে অদ্ভুত সুরে ডাকছে। কচি মনে এটা একবার জানান দিচ্ছিল হয়তো এটা দাদা না, কোনো শয়তানের পাল্লায় পড়েছি আমি, হয়তো কোনো অবয়ব। তাই মুখস্থ করা যত ধরনের দোয়া দুরুদ আছে তা পড়তে লাগলাম। একটা পর্যায়ে বুঝতে পারলাম এটা কোনো অবয়ব না, এটা আমার দাদাই। কিন্তু দাদার এমন অদ্ভুত আচরণ দেখে আমি বিস্মিত হতে লাগলাম। আমি লুকিয়ে দাদার পিছু নিলাম। দাদা কিছু দূর এগোতেই থেমে গেলেন। আমিও দূরে দাঁড়িয়ে দাদাকে অবলোকন করতে লাগলাম। দাদা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে যেন পূর্ণিমা এসে ঢলে পড়েছে। জঙ্গলের জায়গাটা বেশ ফাঁকা হওয়ায় চাঁদের আলো এমন তেজি হয়ে পড়েছে যে দিনের মতো আলোকিত লাগছে। কথা সেটা নয়, কথা হচ্ছে দাদার অদ্ভুত কিছু আচরণে আমি ভয় পেতে লাগলাম। আমি লক্ষ্য করলাম সেখানে শুধু দাদা দাঁড়িয়ে নেই, আমার মৃত ফুফুও দাঁড়িয়ে আছেন সেখানে। আমার বুকের ভেতর কাঁপতে লাগলো, তবে ঘটনা দেখার উদ্বেগও জাগলো আমার। দাদা ফুফুর দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন, তবে ফুফু হাসছিলেন, গলা ফাটিয়ে হাসছিলেন।
ফুপুর হাসিতে যেন আমার মাথা ধরে গেল একদম। ফুপু মারা গেছেন আত্মঘাতীতে, কেউ বলে সুইসাইড করেছেন, আবার কেউ বলেন তাকে মেরে ফেলা হয়েছে। দুপক্ষের দু ধরনের কথায় ফুফুর শরীরটাকে ময়নাতদন্তের নাম করে ক্ষত বিক্ষত করা হয়েছিল। আর তারপর প্রমাণ হয় ফুফু আত্মহত্যা করেন। এরপর ফুফুকে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পর প্রায় সপ্তাহখানেক ফুফুর কবর থেকে কান্নার আওয়াজ আসতো। সপ্তাহখানেক হওয়ার পর এক হুজুর এসে দোয়া পড়ে যান। এরপর সব ঠিক হয়ে যায়। আজকে হঠাৎ ফুফুকে এইভাবে দেখব ভাবতে পারিনি। ভাবতে ভাবতে দাদার দিকে তাকাতে আমার কলিজা নড়ে গেল। দাদাকে খেয়াল করলাম পরিধান করা ফতোয়ার ছোট পকেট থেকে একটা সাপ বের করলো। সাপটা প্রশস্তে বেশ বড় নয়, একদম খিনখিনে চিকন, কিন্তু লম্বায় অনেক বড়। দেখতে অনেকটা এখনের যুগের ডিশের তারের মতো। সাপের রংটা ছিল সবুজ, মাথাটা আবার কালো রং করা। বুকের ভেতরটা এমন দৃশ্য দেখে কম্পন দিতে লাগলো, শরীরটা কাঁপতেও লাগলো আমার। এদিকে শরীর যেমন ভয়ে কাঁপছে, অপরদিকে জঙ্গলের দক্ষিণের বাতাসেও শরীরে শীত শীত লাগছে। ভয় আর শীতে শরীর ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে একদম আমার। তবু আমি পিছু হটলাম না। সামনের দিকে তাকিয়ে দাদার কাজকর্মগুলো অবলোকন করতে লাগলাম। দাদা সাপটা বের করেই ফুপুর দিকে এগিয়ে দিল। এগিয়ে দিতেই ফুপুর সারা শরীরে সাপটা পেঁচিয়ে ধরে মুখের দিকে কামড়াতে লাগলো। সাপের কামড়ের বিষ কতটা তেজি ছিল তা আমি জানি না, তবে ফুপুর চিৎকার পুরো জঙ্গলের ভয়ানক প্রাণীগুলো হয়তো চুপ হয়ে গিয়েছিল সেদিন। এদিকে আমি এতই ভয় পেলাম যে আমার মূত্র বিসর্জন হয়ে গেল। এরকম ভয়ের আগে কখনো পেয়েছি কিনা জানি না, তবে এরকম শাস্তির কথা জাহান্নামীদের হবে পড়েছিলাম। কিন্তু এদিকে এটাই মিলাতে পারছিলাম না, ফুফু কিভাবে এখানে আসলেন, কেনই বা দাদা এত রাতে এখানে আসলো, দাদার সাপটাই বা কোথায় পেল, দাদার পকেটে সবসময় সাপটা থাকলে কেন কোনোদিন সাপটা দেখিনি আমি। সবগুলো প্রশ্নই যেন মাথায় গিজ গিজ করতে লাগলো। আর এদিকে আমার শরীর বরফের থেকেও ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে সাপটা কামড়াতে কামড়াতে মরে গেল। এদিকে সাপটা মরে যাওয়াতে ফুপু চুপ হয়ে গেল। সারা শরীরটা ফুপুরের সাপের বিষে নীল হয়ে আছে। জিহ্বাটা বের করে নিজের হাত দিয়েই টেনে ধরলেন সে। জিহ্বাটাও কালো হয়ে গেছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না এতক্ষণ সে এখানে আর্তনাদ করছিল। আমি বরফের মূর্তির মতো দাঁড়িয়ে শুধু ঘটনা দেখছিলাম। ফুফু এবার কি যেন দাদার কানে ফিস ফিস করে বলল। দাদা কথাটা শুনে পিছন ফিরে তাকালো। আমি ভেবেছিলাম দাদা হয়তো বুঝে গেছে আমি পেছনে দাঁড়িয়ে আছি, তাই ভয় কাঁপতে লাগলাম। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে দাদা পিছনে ফিরে আমার দিকে তাকিয়েও কোনো ভ্রুক্ষেপ করলেন না। দেখে মনে হচ্ছে উনি ওনার মধ্যে নেই। এদিকে দাদাকে লক্ষ্য করতে গিয়ে ফুফুকে হারিয়ে ফেললাম আমি। ফুফু কোন দিকে গেল সেটা লক্ষ্য করতে পারলাম না। এদিকে দাদা একদম আমার পাশ কাটিয়ে গেল, তবু আমার দিকে তার কোনো নজর পড়ল না। মনে হচ্ছে অন্য কোথাকে নিয়ন্ত্রণ করছে। আমার ভয়টা আরও বাড়তে লাগলো। দাদা এদিকে যাচ্ছিল, আমিও দাদার পিছু নিলাম। আবার দাদা বাড়ির দিকে রওনা দিয়েছে। আমিও দাদার পিছে পিছে বাড়ির দিকে এগোতে লাগলাম। একটা পর্যায়ে বাড়িতে চলে আসলাম আমরা, আর নিজের ঘরে প্রবেশ করলেন দাদা। আমিও নিজেকে সামলে হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করলাম।
মা আমাকে হাঁপাতে দেখে ঘুম থেকে উঠে অবাক হয়ে তাকালেন। আমার শরীর ভেজা, বিশ্রী একটা গন্ধ আসতে লাগলো শরীর থেকে। মা তড়িঘড়ি করে উঠলেন, আমাকে ধরে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি সবটা চেপে গেলাম হওয়ায় ওয়াশরুমটা ঘরের বাইরে ছিল, তাই মাকে উত্তর দিলাম ওয়াশরুমে গিয়েছিলাম মা, আসতে গিয়ে ভয় পেয়ে যাই, তাই কাপড় নষ্ট করে ফেলি। মা আমার কথা শুনে কিছুটা অবাক হলেন যে আমি তাকে ছাড়া কখনো বাইরে যাই না। আমি একা একা ওয়াশরুমে গেলাম, তবুও মা নিজেকে সামলে নিলেন। বাইরে গিয়ে গরম পানি করে আমাকে গোসল করালেন, তারপর সূরা পড়ে ফুঁক দিয়ে বিছানায় উঠালেন। ততক্ষণে ফজরের আজান পড়তে লাগলো। আমি আজান শুনেই নামাজ পড়তে লাগলাম। নামাজ শেষে বিছানায় শুয়ে পড়লাম। সারা শরীর আমার কাঁপুনি দিয়ে জ্বর আসলো। যতবার চোখ বন্ধ করছিলাম ততবারই আমার দাদা আর ফুফুরের চেহারা ভেসে আসছিল। অনেক চেষ্টার পর দোয়া পড়তে পড়তে আমার চোখে ঘুম আসলো। পরের দিন ঘুম থেকে উঠলাম সকাল 11টায়। উঠেই আমি গত রাতের কথা ভাবতে লাগলাম। ঘর থেকে বের হয়ে সরাসরি দাদার রুমে গেলাম, কিন্তু দাদাকে একদম স্বাভাবিক লাগছে। কোনো রকম পরিবর্তন দাদার মধ্যে লক্ষ্য করলাম না আমি। এতদিন দাদা যেমন থাকতেন আজকেও ঠিক তেমনই লাগছে। কিন্তু ভাববার বিষয় হলো, মা প্রতিদিন সকালে মাছ করতে বসে, আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকে মা মাছ কোথায় পেল সেটা ভাবতে লাগলাম আমি। তাই আমি দাদার রুম থেকে বের হয়ে সরাসরি মায়ের কাছে গেলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি মাছ কোথায় পেলে? মায়ের সোজা সাপটা উত্তর দিল, তোর দাদা নিয়ে এসেছে। প্রতিদিন তো তার রাতে মাছ ধরতে যায়, সেখান থেকে যে মাছ নিয়ে আসে সেটাই রান্না হয় ঘরে। দেখ গতকাল একটা কত বড় বোয়াল ধরেছে তোর দাদা, আজকে এটাই রান্না করব। মায়ের কথা শুনে আমার বুক আবারও কেঁপে উঠল। দাদা তো কাল মাছ ধরতে যাননি, তাহলে মাছ কোথায় পেল দাদা? এই মাছগুলো কিভাবে আসলো আমাদের ঘরে? এগুলো কি সত্যি কোনো মাছ, নাকি এগুলো কোনো অবয়ব? ভাবনা যেন আমাকে ছাড়ছেই না। আমি পুনরায় দাদার রুমে গেলাম। দাদাকে কিছু বুঝতে না দিয়ে হালকা গলায় জিজ্ঞেস করলাম, দাদা প্রতিদিন এত কষ্ট করে মাছ ধরো, তোমার কষ্ট হয় না? দাদার উত্তর, কষ্ট কেন হবে রে, তোর জন্য নিয়ে আসি, এই যে তুই মজা করে খাস, আমার খুব ভালো লাগে। দাদার মধ্যে কোনো রকম পরিবর্তন পেলাম না, তবে আমিও নাছোড়বান্ধা, এর রহস্য তো আমি উদ্ঘাটন করবই। তাই ইচ্ছা করে দাদাকে বললাম, দাদা জানো আমার মনটা অনেক খারাপ লাগছে। গতকাল ফুফুকে স্বপ্ন দেখেছি, দেখার পর থেকেই খারাপ লাগছে ভীষণ। আচ্ছা দাদা, ফুফু কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি কেউ ফুফুকে মেরে ফেলেছিল? কি হয়েছিল ফুফুর সাথে? মরার পরই বা ফুফুর কবর থেকে কান্নার শব্দ কেন আসছিল? ফুফু কি কোনো বড় গুনাহ করেছিল? আমার কথা শুনে দাদা একটু চমকে গেলেন। এতদিন পর এরকম কথা দাদা আশা করেননি। দাদার এ নিয়ে কথা বলারও হয়তো ইচ্ছে নেই, তাই তিনি কথার প্রসঙ্গ পাল্টে বললেন, যা দেখেছো ভালো দেখেছো, খারাপ স্বপ্নের ব্যাখ্যা দিতে হয় না, আবার শুনতেও হয় না। অতীত কখনো ঘাটতে নেই, যাও গিয়ে নাস্তা করে নাও। গতকাল নাকি তুমি এমনিতেই ভয় পেয়েছো শুনলাম, এখন আবার এগুলো নিয়ে কথা বললে আরও ভয় পাবে। আর আমি একটু বাজারে যাচ্ছি, আজকে বাজার অনেক কাজ আছে। কথাগুলো বলেই দাদা উঠে দাঁড়ালেন। আমি আর কথা বাড়ালাম না, সোজা ঘর থেকে বের হয়ে আসলাম। কিন্তু আমার মন না চাইতেও গত রাতের ঘটনাতেই পড়ে আছে। তাই চিন্তা করলাম দাদা বের হলেই
দাদার ঘরটা তল্লাশি করব। এতে যদি দাদার ঘরে কিছু পাওয়া যায়, হতে পারে দাদা কালো জাদু টাদু করে, না হয় অন্য কোনো রহস্য। বেলা 12টা বাজে। মা নাস্তা খাওয়ার জন্য অনেক বকাবকি করছে, তাই বাবার মন নাস্তা খাওয়ার একদম বসলো না। আমি নজর রাখছি দাদা কখন বের হবে সেদিকে, কারণ দাদা বের হলেই কেবল আমি দাদার ঘর তল্লাশি করব। দাদা বাজারের উদ্দেশ্যে বের হলেন। দাদা বের হতে আমি আস্তে করে দাদারে ঘরে ঢুকে পড়লাম। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, তবে এমন কিছুই পেলাম না যাতে করে রহস্য উদ্ঘাটন হবে। আমি হতাশ হয়ে যাই, মনটা বিষণ্ণ লাগছে। ঠিক তেমন সময় আমার হাতে নেই। ঠিক এমন সময় আমার হাতে ধাক্কা লেগে টেবিলের নিচ থেকে একটা ডায়েরি পড়ে যায়। ডায়েরিটা দেখে কেন জানি মনে হলো আমি যা খুঁজতেছি সেটা হয়তো পেয়ে গেছি, তাই বেশ ব্যস্ত হয়েই ডায়েরিটা হাতে নিলাম। তখন আমি 8-এ পড়ি হয়তো, তাই মোটামুটি পড়াশোনা জানতাম। সেখানে বসে ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। এতে বুঝতে পারলাম দাদা কোনো কালো জাদুর সাথে সম্পৃক্ত নয়। এটুকু আশ্বস্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ডায়েরিটা পড়ে বসলাম। দাদার সবচেয়ে আদরের সন্তান ছিল ফুপু। ফুপুকে তিনি অনেক স্নেহ করতেন, আর বেশিরভাগ লেখা ফুপুকেই নিয়ে, আর এরপর লেখা ছিল দাদিকে নিয়ে। আমাদের নিয়েও লেখা ছিল, তবে টুকটাক। ফুপুর কথাগুলো ছবি আছে ডায়েরিতে লেখা। বুঝতে পারছিলাম ফুপুর মৃত্যুতে দাদা অনেক কষ্ট পেয়েছিলেন, তেমনি দাদি চলে যাওয়ার পরও দাদা ভীষণ কষ্ট পেয়েছিলেন। ডায়েরিতে সে বিষয়গুলোই লিপিবদ্ধ করা ছিল, তবে শেষ পাতাগুলো পড়ে রীতিমতো আমি আবার গতকাল রাতের মতো ভয় পেয়ে যাই। দাদা তার সন্তানদের মধ্যে ফুপুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছোট থেকে ফুপুকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে তিনি বড় করেছেন। দাদার কলিজা বলা চলে ফুপু। বয়সের সাথে সাথে ফুপুও বড় হয়। বড় হওয়ার একটা পর্যায়ে ফুপু প্রেমে পড়ে। দাদাও অবশ্য বিষয়টা খুব ভালোভাবে মেনে নিয়েছিলেন। ফুপুর খুশির জন্য দাদা আকাশের চাঁদটাও ধরতে প্রস্তুত ছিলেন। সময় যায়, ফুপুর সম্পর্কের রং বদলায়। একটা পর্যায়ে ফুপু বুঝতে পারেন ওনার ভালোবাসা কেবল একতরফা। তিনি যাকে ভালোবাসেন সে ভদ্রলোক ভালোবাসেন অন্য কাউকে। বিষয়টা ফুপু একবারই মানতে পারছিলেন না। দাদাকে বলার পর দাদা ফুপুকে অনেক যত্ন করে বোঝান, কিন্তু নাছোড়বান্দা ফুপু একদমই মানতে পারছিলেন না বিষয়টি। ছোটবেলা থেকে যা চেয়েছিলেন তা পেয়েছেন তিনি, তাই হুট করে না পাওয়ার ধাক্কাটা ভীষণভাবে আঘাত করেছিল তাকে। ফুপু অনেক কষ্টে চেষ্টা করলো তার প্রিয়কে ভোলার। তাকে সব চেষ্টায় যেন ব্যর্থ হলো। অবশেষে ফুপু আশ্রয় নিল কালো জাদুর প্রিয়জনকে পাওয়ার জন্য। এবার সে মরিয়া হয়ে উঠলেন। কালো জাদুর কবলে পড়ে সব ধরনের অন্যায় করতে লাগলেন। অবয়বকে খুশি করার একটা সময় গিয়ে একটা নবজাতককেও বলি দিয়েছিলেন তিনি। বিষয়টি সম্পূর্ণ গোপন ছিল, তবে বিষয়টি দাদা যখন বুঝতে পেরেছিলেন তখন দাদার আর কিছু করার ছিল না। ফুপুকে বিপদ থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। এদিকে ফুপু শয়তানকে খুশি করতে আরো মরিয়া হয়ে উঠলেন। শয়তানকে খুশি করার জন্য তিনি আমাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি দাদা বুঝতে পেরে ফুপুকে নিজ হাতে হত্যা করলেন। ফুপু তার কলিজার টুকরা ছিলেন, নিজের সন্তানকে মেরে যেন তিনি পাথর হয়ে গেলেন।
এদিকে সবাই ভাবলেন ফুফু আত্মঘাতীতে মারা গেছেন, কিন্তু সত্য এটাই যে ফুফুকে তার বাবা মানে আমার দাদা নিজ হাতে হত্যা করেছেন। মৃত্যুর পরেও ফুফুর কবর থেকে আজবের আওয়াজ ভেসে আসতো, সেজন্য ফুফুর কবরে ঘটা করে দোয়া পড়ানো হয়। ডায়েরিটা পড়তে পড়তেই দাদাকে আমার সামনে অবলোকন করে ভয় পেয়ে গেলাম আমি। আমাকে ভয় পেতে দেখে অভয় দেখালেন দাদা। তারপর দাদা আমার উদ্দেশ্যে কিছু কথা বললেন, যা আজকেও ভুলতে না পেরে আপনার মাঝে তুলে ধরতে পেরেছি। বেশ কিছুদিন পরে ফুপুর আত্মা ফিরে আসে শয়তানের ঢাল হয়ে, এসে দাদাকে খুন করে। আর সেদিন দাদা রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দাদার মৃত্যুর পর দাদার আত্মা ফিরে আসে আমাদের বাসায়। ফুফু যাতে কোনো সমস্যা করতে না পারে তাই দাদা প্রতিদিন রাতে ফুফুর সাথে দেখা করতে যান। আর প্রতি রাতে ফুফুকে ধ্বংস করার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি পারেননি। তবে গত রাতে তিনি ফুফুকে একবারে ধ্বংস করেন সাপের দংশন দিয়ে। আমি বুঝতে পারছিলাম দাদা আমাদের মাঝে বেশিক্ষণ থাকবেন না, তার কাজ শেষ, তিনি চলে যাবেন। ভাবতেই যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি ছল ছল চোখে দাদার দিকে তাকাতেই দাদা আমার মাথায় হাত ফুলিয়ে বললেন, কষ্ট পাস না দাদা ভাই, তুই আমার হার্টের হার্টবিট। সবসময় তুই ভালো থাকিস, কখনো পাওয়ার জেদ খারাপ পথে বেছে নিস না। পাওয়া না পাওয়া নিয়ে জীবন। এরপর দাদা চলে গেলেন, আর কখনো ফিরে আসলেন না। সবাই এটাই ভেবে নিলেন দাদা হয়তো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। সেদিনের পর থেকে দাদাকে আর কখনো দেখিনি। তবে শেষ রহস্যটার জট না খুলতে পারলে হয়তো আমিও সবার মতো এটাই ভেবে নিতাম দাদা পানিতে ডুবে মারা গেছেন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, আপনারা জীবনেও ঘটে যাওয়া এমন কোনো রহস্যময় ভৌতিক ঘটনা থেকে থাকলে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইমেলের ঠিকানা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট চেক করলেই পেয়ে যাবেন। তাহলে যেখানে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। খোদা হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।